আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। 10 মিনিটে এক অধ্যায় শেষ ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। তো এই অধ্যায়টার মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে অধ্যায়টাতে মূলত হচ্ছে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা আছে। একটা হচ্ছে মাইটোসিস বিভাজনের বর্ণনা আর একটা হচ্ছে মিওসিস বিভাজনের বর্ণনা। আর এই অধ্যায়টার মধ্যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, যেহেতু মিওসিস বিভাজনের বর্ণনাটা টোটাল ভালোভাবে এই এসএসসি লেভেলে নাই, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট উঠলে পাবো। এখানে হচ্ছে টোটাল মাইটোসিসের বর্ণনাটাই এই অধ্যায়ের মধ্যে দেওয়া আছে। তো আমরা জানি মাইটোসিসের টোটাল 5টা ধাপ আছে। এই 5টা ধাপ থেকে 5টা ধাপ হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা ধাপ থেকে মূলত 5টা গ নাম্বার প্রশ্ন, আর একটা প্রশ্ন আছে মাইটোসিস বিভাজনের গুরুত্ব, আর হচ্ছে মিওসিস বিভাজনের গুরুত্ব। এই হচ্ছে এই অধ্যায় নিয়ে সম্মুখ আলোচনা। তো প্রথমে আসা যাক মাইটোসিস বিভাজন কাকে বলে। আমরা জানি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে সমগুণ সম্পূর্ণ দুটি কোষ তৈরি হয় তাকে মাইটোসিস বিভাজন বলে। আর মিওসিস বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে অর্ধেক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট 4টি কোষের তৈরি হয় তাকে মিওসিস কোষ বিভাজন বলে। যখন মাইটোসিস মিওসিসের সংজ্ঞা দিব তখন একটা বিষয় অবশ্যই আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বা সমগুণ সম্পূর্ণ কোষ তৈরি হয়, আর মিওসিস বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিষয়টা অবশ্যই উল্লেখ করতে হবে। যেহেতু মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই জন্য মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। আর মিওসিস কোষ বিভাজনে যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় তাই এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। ওকে, তার মানে এগুলা হচ্ছে মাইটোসিস কাকে বলে, মিওসিস কাকে বলে, মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, এগুলো হলো ক নাম্বার প্রশ্ন। আচ্ছা, প্রথম এই অধ্যায়ের প্রথম গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রোফেজ ধাপের বর্ণনা দাও। তো হচ্ছে আমরা সবসময় একটু চেষ্টা করি যে আমরা কিভাবে পরীক্ষায় আনসার করব। পরীক্ষার আনসারটা আমাদের সুন্দর হয় না কেন, মানে হচ্ছে আমরা গাইড ফলো করি বা হচ্ছে বইয়ে যেভাবে আছে সেভাবে লেখার চেষ্টা করি, বা অনেকে আছে খুব ভালো বুঝে বা সেটা বলতে পারে কিন্তু সুন্দরভাবে গুছায় লিখতে পারে না, যার কারণে সৃজনশীলে খুব ভালো মার্ক আসে না। এই ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য রয়েছে হচ্ছে আমার এই সহজ বায়োলজি বইটা তোমরা দ্রুত সংগ্রহ করতে পারো। এই বইটাতে অ্যাটলিস্ট আমি সহজ করে যদি বলতে চাই তাহলে এই বইটা থেকে তুমি সব ধরনের কোশ্চেনগুলা সামনে পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষায় কমন পাবা, এবং এখানে সাজানো গোছানো সুন্দর উত্তর দেওয়া আছে। যে উত্তরটা তুমি হুবহু কপি করবা এবং এখান থেকে হুবহু কমন পাবা, ওইভাবে লিখবা, তাহলে তুমি সৃজনশীলে সুন্দর মার্ক পাবা। আশা করি 100তে 100 পাওয়ার জন্য বাংলাদেশের যদি একটা বই থাকে তাহলে হচ্ছে এই বইটা। এটা আমি বইয়ের প্রশংসা করতেছি না বা আমার নিজের প্রশংসা করতেছি না, তোমার ভালো হবে, তুমি যদি সংগ্রহ করো তোমার রেজাল্টটা ভালো হবে। আর একটা মার্ক কতটা দরকার, যখন 79 পেয়ে A+ মিস হয় সেই বুঝে। এসব আলোচনা বাদ। তো প্রথম অধ্যায় প্রথম গ নাম্বার প্রশ্ন প্রোফেজ ধাপের বর্ণনা। এটার আগে আমাদের একটু বেসিক ধারণা নিতে হবে যে এই অংশটা হচ্ছে, এটা আমরা একটা কোষ আঁক করছি, এই কোষের এই অংশটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে সাইটোপ্লাজম, মাঝখানে হচ্ছে নিউক্লিয়াসের এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিওলাস, এগুলো হচ্ছে ক্রোমোজোম। ব্যাস এতটুকু জানা থাকলেই হলো। তাহলে প্রোফেজ ধাপের আমরা যখন বর্ণনা দিব তখন অবশ্যই প্রোফেজ ধাপের চিত্র আঁকবো। তো তোমাদের বইয়ের মধ্যে প্রোফেজ ধাপের 6টা চিত্র আছে, তাহলে তুমি 6টা আঁকবা, 6টা আঁকলে তো সারাদিন চলে যাবে, তাহলে তুমি পরীক্ষায় আর বাকি আনসারগুলো কখন দিবা? এই জন্য দরকার নাই প্রোফেজ ধাপের বর্ণনা আসলে। এখন যে চিত্রটা দেখতে পারতেছো তোমরা শুধু এই চিত্রটা আঁকবা, এর বাইরে অন্য কোনো চিত্র আঁকার দরকার নাই। আর বইয়ের মধ্যে অন্যান্য ধাপের ক্ষেত্রে উদ্ভিদ কোষের চিত্র আছে, প্রাণী কোষের চিত্র আছে, তার তুমি সেই ক্ষেত্রে কোনটা দিবা? এখানে আমার কথা হচ্ছে যে তুমি হচ্ছে শুধু উদ্ভিদ কোষের চিত্রটা দিলেই হবে, প্রাণী কোষের চিত্র দেওয়ার দরকার নাই। ওকে, তাহলে প্রোফেজ ধাপটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এখানে যে ক্রোমোজোমগুলো আছে এগুলো সাধারণত হলো জটলা পাকানো থাকে এবং হচ্ছে যে এগুলাকে অনুবেক্ষণ যন্ত্রে দেখা যায় না। তো প্রোফেজ ধাপটা যখন শুরু হয় তখন এই ক্রোমোজোমগুলো হচ্ছে মূলত পানি ত্যাগ করতে শুরু করে এবং হচ্ছে এরা মোটা এবং খাটো হতে থাকে এবং হচ্ছে এরা আস্তে আস্তে এই জটলা খুলে যায় এবং হচ্ছে এরা যেহেতু মোটা এবং খাটো হতে থাকে এই জন্য আস্তে আস্তে এদের অনুবেক্ষণ যন্ত্রে দেখা যায়। এই হচ্ছে প্রোফেজ ধাপ। এবং হচ্ছে এই ধাপের শেষের দিকে হচ্ছে এই যে ক্রোমোজোমগুলো আছে এগুলা মাঝখানে সেন্টোমিয়ার ব্যতীত মাঝখানে লম্বালম্বিভাবে চিরে একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমাটিড তৈরি হয়। তার মানে হচ্ছে এই যে প্রথমে ক্রোমোজোমটা থাকে হচ্ছে এই যে এরকম মাঝখানে থাকে সেন্টোমিয়ার ক্রোমোজোম। তো এই প্রোফেজ ধাপের শেষের দিকে যায় কি হয়, ক্রোমোজোমগুলা এই যে মাঝখান দিয়ে চিরে গেলে এই যে একটা ক্রোমোজোম থেকে তখন 2টা ক্রোমাটিডে পরিণত হয়, এই যে মাঝখান দিয়ে চিরে যায়। তো এই হচ্ছে প্রোফেজ ধাপ। তাহলে আমরা কিভাবে এটার বর্ণনা দিব? আমরা হলো নিচে প্রোফেজ ধাপের বর্ণনা দেওয়া হলো, তারপর আমরা চিত্র আঁকবো, চিত্র ইন্ডিকেট করবো, তারপরে 1 2 3 এভাবে লিখবো। এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে ক্রোমোজোমগুলো প্রথমের দিকে জটলা পাকানো থাকে, অনুবেক্ষণ যন্ত্রে এদের দেখা যায় না। এরপর হচ্ছে ক্রোমোজোমগুলো জল বিয়োজন করে এবং হচ্ছে মোটা এবং খাটো হতে থাকে এবং হচ্ছে এর ফলে এদেরকে অনুবেক্ষণ যন্ত্রে দেখা যায়
এবং হচ্ছে এই ধাপের শেষের দিকে ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে চিরে 2 ভাগে বিভক্ত হয়, মানে একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমাটিডের সৃষ্টি হয়। আচ্ছা, তোমাদের বইয়ের মধ্যে এটা উল্লেখ আছে যে জল বিয়োজন, এই ধারণাটা সত্য নয়। আসলে এটা হচ্ছে একটা ধারণা, তবে সব বইয়ের ক্ষেত্রে বা ইউটিউবে গুগলে তুমি যদি দেখো আসলে জল বিয়োজন করে এভাবে উল্লেখ করা আছে। তবে জল বিয়োজন যদি না করে তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা এনজাইম কাজ করে, যে এনজাইমটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সিডিকে। এই এনজাইমটার কারণে এই ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হতে থাকে। এই হলো প্রোফেজ ধাপ। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোমেটাফেজ ধাপ। প্রোমেটাফেজ ধাপের বর্ণনার ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে হচ্ছে এই যে প্রোফেজ ধাপের পরের ধাপটাই হচ্ছে প্রোমেটাফেজ ধাপ। এই ধাপের মধ্যে কি হয়, এই যে নিউক্লিয়ার মেমব্রেন যে আছে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস আছে, এটা হচ্ছে বিলুপ্ত হতে থাকে এবং হচ্ছে এখানে একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই স্পিন্ডল যন্ত্রের মেরু হচ্ছে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই স্পিন্ডল যন্ত্রের মধ্যে যে এই যে তন্তুগুলা যে আছে এগুলাকে স্পিন্ডল তন্তু বলা হয়। তার মানে স্পিন্ডল যন্ত্র তৈরি করছে যে তন্তু সেটা হচ্ছে স্পিন্ডল তন্তু। আচ্ছা, এই স্পিন্ডল তন্তুর গায়ে এই ক্রোমোজোমগুলা লেগে থাকে। ক্রোমোজোমগুলা সেন্টোমিয়ার এই স্পিন্ডল তন্তুগুলার সাথে লেগে থাকে। এই জন্য যেহেতু এটার সাথে এই তন্তুগুলার সাথে ক্রোমোজোম লেগে থাকে, এই জন্য এগুলাকে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। আবার হচ্ছে যে যেহেতু এগুলাকে হচ্ছে ক্রোমোজোমকে আকর্ষণ করে, এই জন্য এগুলাকে ট্র্যাকশন ফাইবারও বলা হয়। তো এটাই হচ্ছে প্রোমেটাফেজ ধাপের বর্ণনা। প্রোমেটাফেজ ধাপের বর্ণনা যদি আসে তাহলে আমরা হচ্ছে নিচে প্রোমেটাফেজ ধাপের বর্ণনা দেওয়া হলো, এরপর চিত্র আঁকবো, ইন্ডিকেট করবো, তারপরে 1 2 3 আকারে দিব। যেই ধাপে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলাকে স্পিন্ডল তন্তু বলা হয়। যেহেতু এগুলা ক্রোমোজোমকে আকর্ষণ করে তাই এগুলাকে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলা হয়। ক্রোমোজোম এদের গায়ে লেগে থাকে বিধায় এদেরকে হচ্ছে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে এবং ক্রোমোজোমগুলা মোটা এবং খাটো হতে থাকার যে প্রবণতা সেটাও চলতে থাকে। এই হচ্ছে প্রোমেটাফেজ ধাপ। এরপরে হচ্ছে মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপের ক্ষেত্রে হচ্ছে যে এই যে স্পিন্ডল যন্ত্র যেটা তৈরি হয়েছে, দেখো এখানে আমরা বলছিলাম নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। এই মেটাফেজ ধাপের এখানে এসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। তো এই স্পিন্ডল যন্ত্র যে তৈরি হয়, স্পিন্ডল যন্ত্রের যে মাঝখান বরাবর যে অঞ্চলটা, এটাকে বলা হয় হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো এই মেটাফেজ ধাপের মধ্যে হচ্ছে এই ক্রোমোজোমগুলা দেখো এখানে ছড়ায় আছে, এটা আছে এখানে হচ্ছে ক্রোমোজোমগুলার যে সেন্টোমিয়ার সবগুলা বিষুবীয় অঞ্চল বরাবর আসে। যখন চিত্র আঁকবে এটা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে খেয়াল করতে হবে। এই যে ক্রোমোজোমের সেন্টোমিয়ারগুলো মাঝখান বরাবর থাকবে এবং এই ধাপে এই যে আমরা বলতেছিলাম ক্রোমোজোমগুলো জল বিয়োজন করে বা হচ্ছে সিডিকে এনজাইমের মাধ্যমে যে এরা হচ্ছে মোটা এবং খাটো হতে থাকে, এই ধাপে এসে সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়। এটা হচ্ছে মেটাফেজ ধাপ বা এটাকে বলা হয় হচ্ছে মধ্য ধাপ। মেটাফেজ ধাপের পরে হচ্ছে অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপে কি হয়, এই যে মেটাফেজ ধাপের ক্ষেত্রে এই বরাবর যে এখানে যে সেন্টোমিয়ারগুলো আছে, এই সেন্টোমিয়ারগুলো মাঝখান দিয়ে ভাগ হয়ে যায়। তো মাঝখান দিয়ে ভাগ হলে দেয় একটা সেন্টোমিয়ার একটা ক্রোমোজোম থেকে 2টা করে ক্রোমোজোম হয়ে গেল। তো এই যে মাঝখান দিয়ে তার মানে হচ্ছে ক্রোমোজোমগুলো সেন্টোমিয়ার মাঝখান দিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম অন্য মেরুর দিকে যায়। এই ক্রোমোজোমগুলো যখন এক মেরুর দিকে যাবে, এই ক্রোমোজোমগুলো যখন এই মেরুর দিকে যাবে, তখন একটা জিনিস অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। এই যে এই ক্রোমোজোমগুলার যে মেরুগুলো আছে, এই যে সেন্টোমিয়ারগুলো আছে, এই সেন্টোমিয়ারগুলো থাকে সামনের দিকে এবং এই ক্রোমাটিডগুলো থাকে হচ্ছে পিছনের দিকে। তার মানে এই সেন্টোমিয়ারগুলো থাকে অগ্রমুখী এবং হচ্ছে ক্রোমাটিডগুলো থাকে পশ্চাদমুখী। আচ্ছা, এই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। এরপরে এই ক্রোমাটিডগুলো যখন এই মেরুর দিকে যায় তখন হচ্ছে এদের বিভিন্ন ধরনের আকৃতির হয়, যেমন ভি আকৃতির, এল আকৃতির, জে আকৃতির, মানে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, এরকম বিভিন্ন আকৃতি ধারণ করে। তো এটাই হচ্ছে অ্যানাফেজ ধাপ। যেহেতু এই ধাপে ক্রোমোজোমগুলা হচ্ছে মাঝখানে বিভক্ত হয়ে মেরুর দিকে যায়, এজন্য এটাকে অ্যানাফেজ ধাপ বলা হয়। অ্যানা মানে হলো গতি ধাপ। আচ্ছা, অ্যানাফেজ ধাপের পরে হচ্ছে টেলোফেজ ধাপ, সর্বশেষ ধাপ। তো এই ধাপের ক্ষেত্রে যেটা হয়, ক্রোমোজোমগুলো এই মেরুতে পৌঁছায়, এই ক্রোমোজোমগুলো এই মেরুতে পৌঁছায়, এই ক্রোমোজোমগুলো এই মেরুতে পৌঁছায়, যে মেরুতে পৌঁছালো ক্রোমোজোমগুলা। এরপর হচ্ছে এই ধাপের ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটে, মানে এখানে কি হয়, ক্রোমোজোমগুলা পানি ত্যাগ করেছিল, পানি ত্যাগ করে হচ্ছে মোটা এবং খাটো হতে থাকে। এখানে হচ্ছে উল্টা ঘটনা ঘটে, এখানে ক্রোমোজোমগুলো পানি গ্রহণ করতে থাকে, পানি গ্রহণ করলে চিকন আর লম্বা হতে থাকে এবং চিকন এবং লম্বা হতে থাকে এবং এদের চারপাশ দিয়ে যে এখানে যেমন নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসগুলো বিলুপ্ত হয়ে গেছিলো, এখানে আবার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সৃষ্টি হয়। 2 মেরুতে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সৃষ্টি হয় ক্রোমোজোমগুলোর চারপাশ দিয়ে। তার মানে এখানে একটা নিউক্লিয়াস হয়ে গেল, এখানে একটা নিউক্লিয়াস হয়ে গেল, 2টা নিউক্লিয়াস ভাগ হয়ে গেল। এই হচ্ছে টেলোফেজ পর্যায়। তো এই হচ্ছে আমাদের টোটাল 5টা ধাপ। তো এখানে একটা বিষয় যদি ভালোভাবে অবশ্যই মনে রাখতে হবে যে আমি যখন বর্ণনাটা লিখতেছি,
প্রোফেজের যে কোনো ধাপের বর্ণনা আসুক আমাকে অবশ্যই চিত্র দিতে হবে, ইন্ডিকেট করতে হবে এবং নিচে চিত্র মেটাফে চিত্র প্রমেটাফে এই কথাটা অবশ্যই লিখতে হবে। লেখার পর আমি আমার নিজের মতো করে বর্ণনা দেব। সহজ ভাষায় বলি, একটা কোষ বিভাজিত হয়ে 2টা কোষ হবে, এটা হলো টোটাল 5টা ধাপ। তো এই ধাপে কি হয়েছে, জল বিয়োজন কইরা ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হয়েছে, অনুবীক্ষণ যন্ত্রে প্রথমে দেখা যায় না এবং এদের দেখা গেছে, এবং এদের এই ধাপের শেষের দিকে ক্রোমোজোমগুলো সেন্টোমিয়ার ব্যতীত লম্বালম্বির মাঝখানে 2 ভাগ দিয়ে লম্বালম্বিভাবে চিরে 2টে ক্রোমাটিডে পরিণত হয়েছে, মানে লম্বালম্বিভাবে চিরে গেছে। এই ধাপে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে, এটা হলো মূল। আর এই ধাপের মধ্যে স্পিন্ড, এই যে যত ক্রোমোজোমগুলা সেন্টোমিয়ার আছে এগুলো বিষুবীয় অঞ্চল বরাবর আসছে। এই ধাপে সেন্টোমিয়ারগুলো 2 ভাগে ভাগ হয়ে অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে আর অর্ধেক ক্রোমোজোম অন্য মেরুর দিকে গেছে। আর এই ধাপে যে এক মেরুর দিকে যখন ক্রোমোজোমগুলো পৌঁছেছে, নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার লাসের সৃষ্টি হয়েছে, এই পাশেও নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার লাসের সৃষ্টি হয়েছে, 2টা নতুন কোষের সৃষ্টি হয়েছে। এই হচ্ছে তোমার টোটাল 5টা প্রশ্নের আলোচনা। যে প্রশ্নে আসুক নিচে বর্ণনা দেওয়া হলো, চিত্র আঁকবো, ইন্ডিকেট করো, এরপরে বর্ণনা লিখবো। চিত্র যদি সুন্দরভাবে তোমার ইন্ডিকেট হয় এবং চিত্রটা তুমি ভালোভাবে আঁকতে পারো তাহলে বর্ণনাটা স্যার পড়বে না, এমনি চিত্র দেখেই মার্ক দিয়ে দিবে। এখন আসা যাক লাস্ট 2টা প্রশ্ন, একটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব। তো মাইটোসিস বিভাজন হচ্ছে দেহকোষের মধ্যে ঘটে, যেমন আমাদের এক জায়গায় যদি কাটা যায় তাহলে ক্ষতস্থান পূরণ করে হচ্ছে মাইটোসিস বিভাজন। আর হচ্ছে যেমন জনন কোষ তৈরি হলো, যে কোনো কোষের যে সংখ্যা বৃদ্ধি করে সেটা হচ্ছে মাইটোসিস বিভাজন। এটা হচ্ছে মাইটোসিস বিভাজনের গুরুত্ব। বইয়ের মধ্যে একটু রিডিং পড়লে বা আমার বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়তে পারো। তার মানে হচ্ছে এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছে মাইটোসিস বিভাজন, এই যে হচ্ছে একটা বট গাছ ছোট থেকে বড় হয়েছে মাইটোসিস বিভাজন, বা হচ্ছে এই যে এই আমার এখানে হাত কাটা গেছে, এখানে হচ্ছে বা আমি শুকায় গেছি, আস্তে আস্তে খাদ্য খেয়ে মোটা হইতে হবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। আবার মাইটোসিস বিভাজনে কিন্তু কিছু ক্ষতিকর দিকও আছে, যেমন হচ্ছে অতিরিক্ত মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে টিউমার হয়। অনেক সময় আমাদের শরীরের একটা অংশ ফুলে যায়, টিউমার হয়, মাথার মধ্যে কোনো জায়গায় ফুলে যায়, পিঠের মধ্যে ফুলে যায়, এটা হচ্ছে টিউমার। মানে এখানে মাইটোসিস বিভাজন অতিরিক্ত হয়ে যায়, যার কারণে ওখানে মাংসপেশি বেড়ে যায়। তো এটা আবার অনেক ক্ষেত্রে টিউমার থেকে ক্যান্সারও সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে কিছু ক্ষতিকর দিক। যাই হোক, সব কিছু ভালো দিকেরও কিছু ক্ষতিকর দিক থাকে। আচ্ছা, আর হচ্ছে মিওসিস বিভাজন, যেটা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে মিওসিস বিভাজনটাকে খুবই এর গুরুত্বটা, মিওসিস বিভাজন যেহেতু বর্ণনাটা তোমাদের বইয়ে ঠিক মতো দেওয়া নাই, তো সেই ক্ষেত্রে গুরুত্বটা খুব ভালোভাবে পড়তে হবে। মিওসিস আছে বলেই যে বংশধারা যেটা, এটা ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল 3য় অধ্যায় নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে 10 মিনিটের অধ্যায় শেষ ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।